এটা ছিল মধ্যযুগীয় স্পেনের সুউচ্চ প্রাচীর বেষ্টিত সুরক্ষিত এক শহর কর্ডোবাতে একটি হিমশীতল ঠান্ডা বৃষ্টির রাত। প্রহরীরা তাদের শহরটিকে পাহারা দিচ্ছিল। তাদের কোনো ধারণাই ছিল না যে অচিরেই খ্রিস্টান সৈন্যদের অস্ত্র দিয়ে সুসজ্জিত বড় একটি দল তাদের উপর আতর্কিত আক্রমণ শুরু করতে যাচ্ছে। এক রাতের মধ্যেই তারা পুরো এই শহরটিকে জয় করে মুসলিম শাসনের অবসান ঘটায়। সমগ্র দেশ জুড়ে মুসলিমদের কন্ট্রোলে থাকা সমস্ত শহরগুলো খ্রিস্টানদের দখলে চলে গেছিল, কিন্তু এত কিছুর মধ্যেও একটি শহর ঠিকই মুসলমানদের দখলে অপরাজেয় হয়েই রয়ে গেল: গ্রানাডা। গ্রানাডা শহরটি মূলত এর কৌশলগত অবস্থান এবং বিশাল আলহামব্রা প্রাসাদটির জন্য সুরক্ষিত ছিল, এবং পরবর্তীতে আরও ২০০ বছর ধরে এটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। আলহামব্রা প্রাসাদটি এখন পর্যন্ত তৈরি হওয়া স্থাপত্য শিল্পের সবচেয়ে সুন্দর নিদর্শনগুলির মধ্যে অন্যতম একটি নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই প্রাসাদের লাক্সারিয়াস উঠোন এবং হলওয়েগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনি এখানে আরও স্পেশাল কিছু বিষয় লক্ষ্য করতে শুরু করবেন। এখানকার ওয়াটার সিস্টেম, প্রাসাদটির মধ্য দিয়ে বিভিন্নভাবে অলিগলি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মধ্যযুগীয় সময়ের পাইপলাইন এবং চ্যানেল সিস্টেম, যা একটি মাইন্ড ব্লোয়িং নেটওয়ার্কের মাধ্যমে সুশোভিত রাখে এখানকার গাছপালায় ঘেরা উদ্যানগুলোকে। এখানকার ওয়াটার স্টিমের থার্মাল বাথ এবং দৃষ্টিনন্দন ঝর্ণাগুলিতে সুন্দরভাবে পানি প্রবাহিত করে এক আরামদায়ক ও রোমাঞ্চকর পরিবেশ নিশ্চিত করে। এই জটিল ওয়াটার সিস্টেমটিকে সঠিকভাবে এক্সিকিউট করার জন্য যে ধরনের প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং তখনকার ইঞ্জিনিয়াররা গ্রহণ করেছিল, সেটা আসলেই অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার ছিল। এই প্ল্যানিং প্রাসাদটিকে আন্ডারফ্লোর হিটিং সিস্টেম এবং ঝর্ণার মতো জিনিস ব্যবহার করতে দিয়েছিল, যা ওই সময়ের টেকনোলজিতে বলতে গেলে এক প্রকার অসম্ভবই মনে করা হতো। এই অবিশ্বাস্য সিস্টেমটি প্রাসাদটিকে একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং এর মতো বসবাস উপযোগী কমফোর্টেবল তাপমাত্রা বজায় রাখতে পারে, যা শত শত বছর ধরে এখানকার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবন ধারণের উপযোগী করে গড়ে তুলেছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই পুরো সিস্টেমটি আজও সঠিকভাবে কাজ করে। আমরা পুরো জিনিসটি মডেল করেছি আপনাদের দেখানোর জন্য যে এই হারিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং সিস্টেমগুলো আসলে কিভাবে কাজ করে। মধ্যাকর্ষণ শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে পানি সুউচ্চ এই প্রাসাদে আপহিলে ফ্লো করে। গ্রানাডার শাসক যখন এই প্রাসাদটি প্রতিষ্ঠা করেন, তখন ইঞ্জিনিয়ারদের এই প্রজেক্টে একটি বড় সমস্যা ছিল। এখানকার এই পাহাড়টি গ্রানাডার মূল নদী থেকে প্রায় ২০০ মিটার উপরে ছিল, ফলে প্রাসাদ পর্যন্ত পানি পাওয়া একটি বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। সেজন্যই তারা নদীর ৬ কিলোমিটার উজানে এমন একটি পয়েন্ট বেছে নিয়েছিলেন, যেটা প্রাসাদের চেয়ে যথেষ্ট উঁচুতে ছিল। এখান থেকে তারা নদীতে ড্যাম তৈরি করে আর এর সাথে যুক্ত করে একটা নতুন চ্যানেল, যা রয়্যাল খাল নামে পরিচিত। প্রপার প্ল্যানিং এর সাথে এই চ্যানেল খুবই দুর্গম পাহাড়ি ভূখণ্ডের মধ্যে দিয়ে একে বেঁকে ধীরে ধীরে অগভীর স্লোপ বজায় রেখে প্রাসাদের ঠিক বাইরে এসে পৌঁছায়। ইট ওয়াজ এ হিউজ ওয়ার্ক, কিন্তু এটা তো কেবল শুরু মাত্র। প্রাসাদটির ডিজাইনারদের অনেক বড় আইডিয়া ও প্রপার প্ল্যানিং ছিল। দৃষ্টিনন্দন ঝর্ণা, পানির জেট, আন্ডারফ্লোর হিটিং সিস্টেম সহ পানি দ্বারা চালিত ঘড়ি যেন ঠিকঠাকভাবে কাজ করে, যেন নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়। এই সমস্ত কিছুর জন্য রয়্যাল খালের পানির চাপ যথেষ্ট ছিল না, এটার জন্য আরো অনেক বেশি পানির চাপের প্রয়োজন ছিল। আর তাই পানির এই প্রপার প্রেসার পাওয়ার জন্য ইঞ্জিনিয়াররা প্রাসাদটির চেয়ে অনেক উঁচু একটি জায়গায় বড় পুকুর খনন শুরু করলেন। এই পুকুরের ঠিক নিচে রয়্যাল খাল থেকে পানি একটি ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে প্রবাহিত হয় এবং পুকুরটির ৬০ মিটার নিচে একটি কূপে জমা হয়। কূপের টপ এন্ডে ইঞ্জিনিয়াররা একটি ওয়াটার হুইল ইনস্টল করেছিলেন, যা বাস্কেট দিয়ে সাজানো ছিল, যেটি ঘোড়া জাতীয় কোনো প্রাণী দ্বারা ঘুরিয়ে পানি উপরে তুলতে পারে। ওয়াটার হুইলটি স্টোরেজ ট্যাঙ্কটিতে প্রায় ৪০০ ঘনমিটার পানি দিয়ে পূর্ণ করে। প্রাসাদের উপরে জমা হওয়া এই সমস্ত পানি পুরো সিস্টেমটিকে প্রেসারাইজ করে এবং একই সাথে প্রাসাদটিকে খরার সময় পানির ব্যাকআপ সরবরাহের নিশ্চয়তা দেয়। ওয়াটার হুইলটি স্টোরেজ ট্যাঙ্কটিতে প্রায় ৪০০ ঘনমিটার পানি দিয়ে পূর্ণ করে। প্রাসাদের উপরে জমা হওয়া এই সমস্ত পানি পুরো সিস্টেমটিকে প্রেসারাইজ করে এবং একই সাথে প্রাসাদটিকে খরার সময় পানির ব্যাকআপ সরবরাহের নিশ্চয়তা দেয়। এখান থেকে পানি একটি কৃত্রিম জলপ্রণালী দিয়ে প্রাসাদে প্রবেশ করে, যেখান থেকে জিনিসগুলো সত্যিকার অর্থেই আকর্ষণীয় হতে শুরু করে। অ্যাকুয়াডাক্টিং সিস্টেম সুন্দরভাবে ডিজাইন করা চ্যানেলগুলোর মাধ্যমে একটি জটিল নেটওয়ার্কে বিভক্ত হয়ে প্রাসাদের চারপাশের পুলগুলো এবং ঝর্ণাগুলিতে সঠিক পরিমাণে পানি বহন করে, যার মধ্যে সবচেয়ে ইমপ্রেসিভ ঝর্ণাটি প্রাসাদের কেন্দ্রস্থলে অবস্থিত। চতুর্দশ শতাব্দীতে নির্মিত এই ঝর্ণাটিতে ১২টি সিংহ রয়েছে, যার প্রত্যেকটি টাইম দেখানোর জন্য পানির ফোয়ারার মতো কাজ করে। কন্ট্রোলড সিকোয়েন্স অনুসারে সিংহগুলি ১ ঘন্টা পর পর চালু হয়, যতক্ষণ না পর্যন্ত দুপুরের মধ্যে সবগুলোই জমে থাকা পানি বের করে দেয়। এরপরে সিস্টেমটি নিজেকে পুনরায় রিসেট করে এবং সিস্টেমটি আবার শুরু হয়। কিন্তু সে সময়কার প্রযুক্তিতে এটা আসলে কিভাবে সম্ভব হলো? ইঞ্জিনিয়াররা এই সময় ঘড়ির জন্য একটি খুব সুন্দর এবং সহজ ডিজাইন করেছিলেন,
ঝর্ণার কেন্দ্রস্থলের বড় বাটিটিতে স্পেসিফিক হাইটে 12টি গর্ত স্থাপন করা হয়েছিল। প্রতিটি পাইপ একটি সিংহের মাথার দিকে সিরিজ লাইনে সংযুক্ত। একটি সেন্ট্রাল পাইপ ধীরে ধীরে কনস্ট্যান্টলি বাটিটিকে পানি দিয়ে পূর্ণ করে, যার ফলে পানির স্তর বৃদ্ধি পায় এবং সিংহগুলির ফোয়ারাকে একে একে চালু করে। গর্তগুলি এত নিখুঁতভাবে ক্যালকুলেশন করা এবং পানি সরবরাহ এতটাই পারফেক্ট যে পরবর্তী গর্তে পানি পৌঁছাতে ঠিক 1 ঘন্টা সময় লাগে। 12 ঘন্টা পরে বাটিটিতে পানি ভরে যায় এবং বাটির ভিতর থাকা সাইফোনটি প্রাকৃতিকভাবে সিস্টেমটি রিসেট করে। বাটির ভেতরের পানি যখন উঠতে শুরু করে, সেই সাথে সাইফোনের পানিও বাড়তে শুরু করে। একবার এটি সাইফোনের উপরিভাগে পৌঁছে গেলে এটি বাঁকা হয়ে ড্রেনেজ পাইপের নিচে পড়তে শুরু করে। এই পর্যায়ে একটি সিল সাইফোনের সাথে সংযুক্ত থেকে বের হয়ে যাওয়া পানিতে যেন কোনো বাতাস প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করে। এটি সাইফুনকে সচল করে এবং ড্রেইন হওয়া পানির পৃষ্ঠের টান এটির সাথে থাকা বাটিটির পুরো পানি টেনে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যে বাটিটি পুরোপুরি শুকিয়ে যায় এবং সিস্টেমটি পুনরায় শুরু হয়। সিংহ থেকে পানি মাটির 4টি খুবই সরু চ্যানেল দিয়ে গ্রাউন্ডে চলে যায় এবং পুরো প্রাসাদ জুড়ে ফ্লো করে। তারা থার্মাল বাথ নামে আরেকটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের সৃষ্টি করেছিল। এখানে রাজা ও কূটনীতিকরা বিশ্রাম নিতে আসতেন এবং বিভিন্ন চুক্তি করতেন। এটিতে একটি ঠান্ডা পানির রিল্যাক্স পুল, হিটিং ফ্লোর সিস্টেম সহ একটি হট রুম এবং একটি স্টিম রুম সিস্টেম সমৃদ্ধ ব্যবস্থা রয়েছে। এখানে পানি আন্ডারগ্রাউন্ডে অবস্থিত একটি নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করে এবং কাঠ পুড়িয়ে উত্তপ্ত করা একটি তামার বয়লারের মধ্য দিয়ে যায়। এখান থেকে পাইপলাইনের মাধ্যমে বাথরুমের আশেপাশের বিভিন্ন ফোয়ারা ও শাওয়ারে গরম পানি প্রবাহিত হয়। হটরুমের মেঝে গরম করার জন্য বয়লার থেকে আসা স্টিম মার্বেলে তৈরি মেঝের নিচের পাইপলাইনগুলোর মাধ্যমে পরিচালিত হয়। সেখান থেকে ওয়াটার ভেপর ঘরের পিলারগুলোর মধ্য দিয়ে ট্রাভেল করে এবং ছোট ছোট ভেন্টগুলো দিয়ে বের হয়ে যায়। এই প্রসেসের ফলে ঘরটি জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হয়ে যায়। ছাদে স্টার শেপের উইন্ডোগুলো বাষ্পের স্তর নিয়ন্ত্রণ করতে খোলা এবং বন্ধ করা যায়। আলহামরার ঝর্ণা, চ্যানেল এবং পুলগুলির নেটওয়ার্কের মধ্য দিয়ে পানি চলতে থাকায় এর আরও একটি বিশেষ সুবিধা ছিল। সেটি হচ্ছে এখানকার শীতলতা। গ্রানাডা স্পেনের একটি অত্যন্ত গরমের এলাকা। তবে পুল এবং ঝর্ণাগুলির উপর দিয়ে গরম বাতাস প্রবাহিত হওয়ার সময় বাতাসে থাকা আর্দ্রতা বাষ্পীভূত হয়ে যায়, ফলে প্রাসাদের চারপাশের বাতাসকে শীতল করে তোলে এবং খুব আরামদায়ক পরিবেশ তৈরি করে। প্রাসাদটির মধ্য দিয়ে পানি প্রবাহিত হতে থাকে যতক্ষণ না তা প্রাসাদের পশ্চিম দিকের অংশে পৌঁছায়, যেখানে সৈন্যরা থাকতো। এটি প্রাসাদের বাকি অংশগুলোর চেয়ে কিছুটা উঁচুতে নির্মিত হয়েছিল, তাই এখানে পানি পৌঁছানোর জন্য 6 মিটার উঁচুতে পানি তোলার একটি ব্যবস্থা করতে হয়েছিল। আমরা দেখেছি কিভাবে পানি বাড়াতে ওয়াটার হুইলের ব্যবহার করা হয়েছে, তবে এখানের জন্য তারা আরো ইমপ্রেসিভ কিছু নিয়ে এসেছে। এখানে একটি বিশেষ ডিভাইস আছে যেটা পরিচালনা করতে ওয়াটার হুইল, ঘোড়া জাতীয় কোনো প্রাণী বা কোনো এক্সটার্নাল শক্তির প্রয়োজন নেই। দেন হাউ ডাজ ইট ওয়ার্ক? সিস্টেমটি থেকে জল নিচে একটি গর্তসহ কন্টেইনারে ফ্লো হয়, যা নিচে অবস্থিত অন্য কন্টেইনারে নেমে যায়। পাইপ দিয়ে পানি যাওয়ার সাথে সাথে উপরের কন্টেইনারে একটি ঘূর্ণি তৈরি হয়। ঘূর্ণিপুলের কেন্দ্রে একটি লো প্রেসার এরিয়া তৈরি হয়, যা নিচের দিকে এবং নিচের কন্টেইনারে এয়ার টেনে নেয়। এখানে বাতাস এবং পানি মিশ্রিত হয় এবং এই মিশ্রিত আর্দ্রতার পানি ফোর্সের মাধ্যমে একটি পাতলা পাইপের মধ্য দিয়ে যায়। উভয় পাইপের পটেনশিয়াল এনার্জি কিন্তু একই, যার অর্থ সাধারণ পরিস্থিতিতে এই পাইপের নিচে ধাক্কা দেওয়া পানি এই পাইপের পানিকে সমানভাবে উপরের দিকে ঠেলে দেবে। কিন্তু পাতলা পাইপের পানি বাতাসের বুদবুদে পরিপূর্ণ থাকায় তা উভয়ের সংমিশ্রণে হালকা হয়ে যায় এবং পাইপের উপরের দিকে সহজেই যেতে পারে। ঘূর্ণির মধ্য দিয়ে পানির কনস্ট্যান্ট ফ্লো পেরিয়ে এই ডিভাইসটিতে প্রবেশের সময়ের চেয়ে 6 মিটার উঁচুতে সহজেই পানি তুলতে পারে, ফলে প্রাসাদের বাকি অংশেও পানি সরবরাহ করতে পারে। আজকের দিনে এসেও প্রাসাদটির চারপাশে থাকা বেশিরভাগ পানির লাইনগুলো এখনো ভালোভাবে কাজ করে। স্যালুট তখনকার প্রকৌশলীদের, যাদের মেধা, অক্লান্ত পরিশ্রম ও প্রপার প্ল্যানিং এর মাধ্যমে শত শত বছর আগে এই সিস্টেম তৈরি হয়েছিল, যেটি এখনো টিকে রয়েছে, যা আসলেই খুবই অবিশ্বাস্য। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।